2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাস জয়ী হয়েই প্রথমে তারা ইসরায়েলের সাথে সমস্ত চুক্তি বাতিল ঘোষণা করে। জায়নিস্ট অর্গানাইজেশনের প্রথম লক্ষ্য ধার্য করা হয় প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র গড়ে তোলা। এই জেরুজালেমের ওয়েলিং ওয়াল বা বুরাক দেওয়াল নিয়ে প্রথম ইহুদি মুসলিম কমিউনাল রাইট শুরু হয়েছিল। 7ই ফেব্রুয়ারি ব্রিটেন নতুন করে জাতিসংঘের এই ভাগাভাগির প্রস্তাবনাকে সাপোর্ট করে। জিউইশ পিপল কাউন্সিলে একত্রিত হয় এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে। সময়টা 1902 সালের মাঝামাঝি। 35,000 ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে চলে আসে। এখানে বলে রাখি, ফিলিস্তিন মানে বর্তমানে যতটুকু অংশ ফিলিস্তিনিদের দখলে আছে তার থেকে অনেক বেশি অঞ্চলকে বোঝানো হতো, যেটা এখনকার ইসরায়েল, ফিলিস্তিন ও গাজার পুরো অংশটাকে একসাথে সেই সময় ফিলিস্তিন বা প্যালেস্টাইন বলা হতো। আর তখন পুরো ফিলিস্তিন মুসলিমদের দখলে ছিল। এই 1902 সালে ইহুদিরা ইউরোপ থেকে ফিলিস্তিনে চলে আসাকে বলা হয় প্রথম আলিয়া। আলিয়া হলো ইহুদিদের পুনর্বাসন। যখন একসাথে অনেক ইহুদি মাইগ্রেট করে তখন তাকে আলিয়া বলা হয়। 1896 সালে থিওডর হার্জেল দ্য জিউস স্টেট নামে একটা আর্টিকেল প্রকাশ করেন। তাতে তিনি উল্লেখ করেন ইউরোপে ধীরে ধীরে ইহুদিদের উপর বিদ্বেষ বেড়ে উঠেছে, যার একমাত্র সমাধান হলো আলাদা এক ইহুদি রাষ্ট্র গড়ে তোলা। এই লেখনী প্রকাশের পর 1897 সালে জায়নিস্ট অর্গানাইজেশন গড়ে তোলা হয়। জায়নিস্ট অর্গানাইজেশনের প্রথম লক্ষ্য ধার্য করা হয় প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র গড়ে তোলা। এর কিছু বছর পর 1914 সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় আলিয়া ঘটে যায়। প্রায় 40,000 ইহুদি ফিলিস্তিনে চলে আসে। এই 1914 সালেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা রাশিয়ার বিরুদ্ধে জার্মানিকে সমর্থন দেয়। এখানে কারণ স্পষ্ট, রাশিয়াকে ইহুদিরা নিজেদের শত্রু মনে করত। আর ঘটনাটা খুবই হাস্যকর, তাই না? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জার্মানি পুরো ইহুদিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে নেমে পড়েছিল। এরপর জায়নিস্টরা আমেরিকা ও ব্রিটেনের সমর্থন পেতে চেয়েছিল, আর তারা ব্রিটেনের সমর্থন পেয়েও ছিল। ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি কমিউনিস্ট লিডার রথচাইল্ডকে একটা চিঠি দেন, যা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত, যাতে বলা হয় ইহুদিদের আলাদা একটা রাষ্ট্রের ব্যাপারে ব্রিটেনের সমর্থন আছে। ব্রিটিশ ও ফ্রেঞ্চ বিউরোক্রেটরা মিলে মধ্যপ্রাচ্যের নতুন সীমানা নির্ধারণ করে তাদের রাষ্ট্রের ব্যাপারে। আর এই সমর্থনের বিনিময়ে জায়নিস্ট স্পাই নেটওয়ার্ক ব্রিটিশ সরকারকে ওসমানী সাম্রাজ্যের সৈন্য সামন্ত নিয়ে গোপন তথ্য পরিবেশন করবে। 1922 সালে বেলফোর ডিক্লারেশনকে প্রত্যক্ষভাবে সমর্থন না করলেও পরোক্ষভাবে সমর্থন দেয় লিগ অব নেশন। 1923 সালের মাঝের দিকে ঘটে যায় তৃতীয় আলিয়া, মানে প্রায় 40,000 ইহুদি ফিলিস্তিনে চলে আসে। ঠিক এর 6 বছর পর 1929 সালের মাঝে চতুর্থ আলিয়া ঘটে যায়। চতুর্থ আলিয়ায় 42,000 ইহুদি চলে আসে প্যালেস্টাইনের ভূমিতে। এই হাজার হাজার ইহুদিদের ব্যয়ভার বহন করতে এগিয়ে এসেছিল জিউস ন্যাশনাল ফান্ড আর বিদেশি জায়নিস্টরা। 1928 সালে জিউস ন্যাশনাল কাউন্সিল ফিলিস্তিনে গড়ে তোলে তারা। 1929 সালে জেরুজালেমের ওয়েলিং ওয়াল বা বুরাক দেওয়াল নিয়ে প্রথম ইহুদি মুসলিম কমিউনাল রাইট শুরু হয়েছিল। ফলে 1931 সালে জায়নিস্টরা ইরগুন জাই লেউমি নামে একটা মিলিশিয়া প্রতিষ্ঠা করে। স্পষ্টত এটা একটা সন্ত্রাসী সংগঠন ছিল, যে সংগঠন 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা বিস্ফোরণ ঘটায়। আর 1948 সালে এই সংগঠনই ইহুদিদের অধিকার আদায়ের জন্য দেইর ইয়াসিন গ্রামের গণহত্যা চালায়। 1933 সালে জার্মানির নাৎসি দলের সাথে চুক্তি করে আরো 50,000 ইহুদি ফিলিস্তিনে চলে আসে। এর ঠিক 5 বছর পর 1938 সালের মাঝামাঝি সময়ে পঞ্চম আলিয়া ঘটে যায়। প্রায় 2.5 লক্ষ ইহুদি ফিলিস্তিনে চলে আসে। এটাই এখনো পর্যন্ত সব থেকে বড় আলিয়া। 1946 সালের জুলাই মাসে সন্ত্রাসী দল ইরগুন কিং ডেভিড হোটেলে বিস্ফোরণ ঘটায়, যেখানে ফিলিস্তিনের ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। এই হামলায় 91 জন মারা যায় আর 46 জন আহত হয়। আরব দেশি ওয়ার্কার আর ওয়েটার সেজে ইরগুন সন্ত্রাসীরা কিং ডেভিড হোটেলে বোমা পেতে রেখেছিল। বিস্ফোরণের ফলে হোটেলের পুরো দক্ষিণ ভাগ ভেঙে পড়ে যায়। তখন তেল আবিব, যেটা বর্তমানে ইসরায়েলের রাজধানী, সেখানে কারফিউ জারি করা হয়েছিল। এই বিশাল ঘটনাটা হ্যান্ডেল করার জন্য ব্রিটেনের লেবার সরকার সদ্য গঠিত জাতিসংঘকে এই দায়িত্ব ন্যস্ত করেন।
1947 সালে 15ই মে ইউনাইটেড নেশন স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন গঠন করা হয়। এই প্রস্তাবনায় উল্লেখ করা হয় দুটি আলাদা রাষ্ট্রের কথা ও একটি শহরের কথা। প্রথমত স্বাধীন এক আরব রাষ্ট্র, দ্বিতীয়ত স্বাধীন এক ইহুদি রাষ্ট্র, আর তৃতীয়টি হবে জেরুজালেম শহর। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাবের উপর ভোটাভুটি শুরু হয়, যার ফলস্বরূপ ইহুদি সমাজে আনন্দের উচ্ছ্বাস আর আরব সমাজে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ে। জাতিসংঘের এই প্রস্তাবনার ফলে ওই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। প্রায় 1 লাখ ইহুদি আরবে বসবাসকারী ইহুদি প্রধান এলাকা ছেড়ে চলে যায়। এই পরিস্থিতি দেখে আমেরিকা তখন ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব থেকে নিজেদের সমর্থন গুটিয়ে নেয়। কিন্তু অপরদিকে 1948 সালের 7ই ফেব্রুয়ারি ব্রিটেন নতুন করে জাতিসংঘের এই ভাগাভাগির প্রস্তাবনাকে সাপোর্ট করে। জায়নিস্ট নেতা ডেভিড বেন গুরিয়ন একটা রুল জারি করে, যেখানে বলা হয় সকল ইহুদি নারী পুরুষকে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলকভাবে নিতে হবে। এর মধ্যে 1948 সালে 14ই মে শেষ ব্রিটিশ মিলিটারি ফোর্স ইহুদি এলাকা ছেড়ে চলে যায়, আর সেই দিনেই তেল আবিব মিউজিয়ামে জিউইশ পিপল কাউন্সিলে একত্রিত হয় এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে। সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ও সোভিয়েত প্রেসিডেন্ট স্ট্যালিন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। তবে আরব লীগের রাষ্ট্রগুলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ইসরায়েলকে প্রত্যাখ্যান করে। আর তখনই আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের দিকে এগিয়ে যায় আর শুরু হয় প্রথম ইসরায়েল আরব যুদ্ধ। আরব রাষ্ট্রগুলো ভীষণভাবে ইসরায়েলের উপর আক্রমণ করে বসে, কিন্তু সদ্যজাত ইসরায়েলের কাছে কোনো ভারী অস্ত্রশস্ত্র ছিল না। এই চলমান অবস্থা দেখে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে, কারণ এখানে স্পষ্ট জাতিসংঘ ইসরায়েলকে বাঁচাতে চেয়েছিল। অপরদিকে এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চেকোস্লোভাকিয়া ইসরায়েলকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করে। বাধ্য হয়ে জাতিসংঘ 1948 সালে 11ই জুন আরব দেশগুলোর সাথে ইসরায়েলের শান্তি চুক্তি করায়। তবে এই যুদ্ধে 6000 ইসরায়েলি মারা যায়, যেখানে তাদের মোট জনসংখ্যা ছিল 6.5 লাখ। অপরদিকে দেশ ছাড়া হয় 7,26,000 ফিলিস্তিনি নাগরিক। এই মর্মান্তিক ঘটনার পরেও 1949 সালে 11ই মে ইসরায়েল জাতিসংঘের সদস্যপদ পেয়ে যায়। 1950 সালের জানুয়ারিতে ইসরায়েলে প্রথম লিগ্যাল নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এই নির্বাচনে জয়ী প্রার্থী ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়। 1951 সালের মাঝামাঝি সময়ে বহু সংখ্যায় ইহুদি পৃথিবীর নানা প্রান্ত থেকে ইমিগ্রেশন করে ইসরায়েলে চলে আসে, ফলে ইসরায়েলের জনসংখ্যা হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। 1958 সালে জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 20 লাখে। এর মাঝে 1956 সালে সুয়েজ খালজনিত কারণে ইসরায়েল মিশরকে আক্রমণ করে বসে। এতে প্রবল নিন্দার ঝড় ওঠে বিশ্ব রাজনীতিতে। এই সময়টাতেই ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকারী নাৎসিদের খুঁজে বার করে তাদেরকে হত্যা করতে থাকে। দুর্ধর্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এই অপারেশনে। 1967 সালে আবার 6 দিন ধরে আরব ইসরায়েলের যুদ্ধ চলেছিল। 1967 সালের 7ই জুন ইসরায়েল এয়ারফোর্স আর নেভি মোটর টর্পেডো বোট মার্কিন জাহাজ ইউএসএস লিবার্টি আক্রমণ করে বসে। এই আক্রমণে 34 জন ক্রু মেম্বার মারা যায়, আহত হয় 171 জন ক্রু মেম্বার। এই জাহাজটা মিশরের শহর আরিশ থেকে প্রায় 25 নটিক্যাল মাইল দূরে ছিল। ইসরায়েল দুঃখ প্রকাশ করে বলে, মিশরীয় জাহাজ ভেবে তারা এই জাহাজকে আক্রমণ করেছিল। বর্তমান হিসাব মতে ইসরায়েলি সরকার 3 দফায় মোট 72.3 মিলিয়ন মার্কিন ডলার নিহতদের জন্য ক্ষতিপূরণ হিসাবে দেয়। যদিও তদন্ত রিপোর্টে আসে এটা একটা ভুলবশত আক্রমণ ছিল, তবুও বেঁচে যাওয়া সৈন্যদের মতে এটা একটা ইচ্ছাকৃত আক্রমণ ছিল। 1968 সালের মার্চ মাসে ইসরায়েলি এয়ারফোর্স ফিলিস্তিনি সৈন্যবাহিনী ফাতাহকে অ্যাটাক করে বসে। এই আক্রমণে ফাতাহ ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন খুব ভালোভাবে ফাইট ব্যাক করে, যার জন্য তাদের নাম আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে। 1969 থেকে 1970 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ লেগে যায়। 1969 সালে ইসরায়েলি নৌবাহিনী 5 জন সোভিয়েত সেনাকে মেরে ফেলে, কারণ তারা মিশরকে এই যুদ্ধে সাহায্য করেছিল। আর এই পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে ইসরায়েলের জন্য। এই উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে আমেরিকা এগিয়ে আসে। 1970 সালে আগস্ট মাসে উভয় পক্ষ সিজ ফায়ারে রাজি হয়।
এই সময়ে মিশরের প্রেসিডেন্ট ছিলেন নাসের। 1972 সালের মিউনিক অলিম্পিকে যাওয়া 11 জন ইসরায়েলি খেলোয়াড়কে ফিলিস্তিনি ব্ল্যাক সেপ্টেম্বর অর্গানাইজেশন কিডন্যাপ করে নেয়। জার্মানির তৎপরতায় মোট 8 জন কিডন্যাপারের মধ্যে 5 জন মারা যায়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ সব খেলোয়াড় মারা যায়। বাকি ফিলিস্তিনিদের জার্মান সরকার ছেড়ে দেয়। ইসরায়েল সরকার এই ঘটনার জবাবে বোমা বিস্ফোরণ, গুপ্ত হত্যা আর লেবাননে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টারে হামলা চালায়। এই হামলার নেতৃত্ব দেয় এহুদ বারাক, যিনি পরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন। 1972 সালে মিশরের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন আনোয়ার সাদাত। তিনি ইয়ম কাপুর যুদ্ধে সিরিয়ার সাথে মিলে ইসরায়েলের উপর সারপ্রাইজ অ্যাটাক করেন। ইসরায়েল তাদের মিত্র দেশের সহায়তায় তারা এই অ্যাটাককে প্রতিহত করতে সক্ষম হয়। 1974 সালে ইসরায়েলের মালত গ্রামের 102 জন স্কুলের শিশুকে ফিলিস্তিনিরা ক্যাপচার করে রাখে। তাতে 22 জন শিশু মারাও পড়ে। আর এই বছরেই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জাতিসংঘে অবজারভার স্ট্যাটাস পায় এবং তাতে পিএলও প্রধান ইয়াসির আরাফাত জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন। 1974 সালে ইসাক রাবিন ইসরায়েলের প্রাইম মিনিস্টার হন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন 1976 সালের জুলাই মাসে ফ্রান্সে 250 জন যাত্রীবাহী বিমান ফিলিস্তিন আর জার্মানের 2 উগ্রবাদী সংগঠন হাইজ্যাক করে উগান্ডায় উড়িয়ে নিয়ে চলে যায়। জার্মানি উগ্রবাদী সংগঠন নন জিউস যাত্রীদেরকে ছেড়ে দেয়, কিন্তু 100 জন ইহুদি যাত্রীকে হত্যার হুমকি দেয়। প্রধানমন্ত্রী রাবিন এই যাত্রীদের উদ্ধার করার জন্য একটা রেস্কিউ অপারেশন টিম গঠন করেন এবং সেই টিম যাত্রীদেরকে উদ্ধারও করে। 1977 সালে ইসাক রাবিন এক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীত্ব পদ হারান আর তার জায়গায় সেমন পেরেস প্রধানমন্ত্রী হন। তবে পরের নির্বাচনে মেনেকেম বেগিন ইসরায়েলের নতুন প্রাইম মিনিস্টার হন। এদিকে 30 বছর দীর্ঘ শত্রুতা ভুলে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জেরুজালেমে ভ্রমণের জন্য যান। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মিশরের প্রেসিডেন্ট সাদাত ও ইসরায়েলের প্রেসিডেন্ট বেগিনের সাথে একত্রিত হয়ে ক্যাম্প ডেভিডে এক শান্তি চুক্তি করেন, যেখানে বলা হয় ওয়েস্ট ব্যাংক আর গাজা অঞ্চল ফিলিস্তিনের অধিকারে থাকবে। অন্যদিকে 1979 সালে ইরাক থেকে 40,000 ইহুদি ইসরায়েলে পালিয়ে চলে আসে, কারণ সেখানে ইরান ইসলামিক মুভমেন্ট বিশাল আকার ধারণ করেছিল। এরপর 1984 সালে ইথিওপিয়ায় দুর্ভিক্ষ দেখা দিলে ইসরায়েল 8,000 ইথিওপিয়ান ইহুদিকে ইসরায়েলে নিয়ে চলে আসে। পরের বছর 1985 সালে লেবানন থেকে সব ইসরায়েলি সেনাদলকে ইসরায়েল তুলে নেয়। এদিকে 1992 সালে ইসহাক রবিন আবারও প্রধানমন্ত্রিত্ব পদ লাভ করেন। 1993 সালে জুলাই মাসে লেবাননের শিয়া হিজবুল্লাহ পার্টিকে দুর্বল করার জন্য 1 সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে আক্রমণ চালায়। 1994 সালের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের উগ্রবাদী ইহুদি কাক পার্টির সমর্থক বারুক গোল্ডস্টাইন হেরন এলাকার পবিত্র গুহা প্যাট্রিয়ার্কে 29 জন ফিলিস্তিনিকে হত্যা করে আর 125 জনকে আহত করে। ইসলামী মত অনুযায়ী এই গুহাতেই নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কবর আছে। 1994 সালে ওয়াশিংটন ডিক্লারেশনে জর্ডান আর ইসরায়েল সাইন করে, যার সাক্ষী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যার ফলশ্রুতিতে দীর্ঘ সময়ের জন্য জর্ডান ইসরায়েলের দীর্ঘ সময় চলে আসা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আর অন্যদিকে রাবিন আর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত শান্তি চুক্তি করেন, কিন্তু ফিলিস্তিনি সুন্নি সংগঠন হামাস এই চুক্তির বিরোধিতা করে। 1995 সালের নির্বাচনে ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হন বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, আর হামাস ঠিক এই সময়ে বিদ্রোহ করে বসে ইসরায়েলের বিরুদ্ধে। 1999 সালের জুলাই মাসে ইসরায়েলের নতুন প্রাইম মিনিস্টার হন এহুদ বারাক। 2001 সালের নির্বাচনে জয়ী হয়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন এরিয়েল শ্যারন। 2002 সালের ওয়েস্ট ব্যাংকের ব্যারিয়ার বানাতে শুরু করেন এই এরিয়েল শ্যারন, যার প্রতিবাদে ফিলিস্তিনের গাজা ও লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ করতে থাকে, যার ফলে 2004 সাল থেকে ইসরায়েল গাজার উপর প্রতিশোধ নিতে থাকে। 2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাস জয়ী হয়েই প্রথমে তারা ইসরায়েলের সাথে সমস্ত চুক্তি বাতিল ঘোষণা করে। এই 2006 সালেই 14 মার্চ ফিলিস্তিনের এক জেলে ইসরায়েল অপারেশন চালায়। জুন মাসে হামাস গাজা বর্ডার ক্রস করে ইসরায়েলের এক ট্যাঙ্ককে অ্যাটাক করে ইসরায়েলি সেনাকে
সেনাকে ধরাশায়ী করে। ওদিকে লেবাননের হিজবুল্লাহ 2 জন ইসরায়েলি সেনাকে ধরাশায়ী করে, যার ফলে ইসরায়েল দ্বিতীয়বারের জন্য লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরের বছর 2007 সালে ইসরায়েল অধিকৃত গাজা এলাকাকে হামাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 2007 সালেই সেপ্টেম্বর মাসে সিরিয়া নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস করে দেয়। 2008 সালে ইসরায়েল গাজা এলাকায় নেমে অভিযান চালায়। 2009 সালে নেতানিয়াহু আবার ক্ষমতায় আসে এবং সেই থেকে এখনো পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। 2011 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে 2006 সালে হামাস ইসরায়েলের যে সেনাদেরকে ধরাশায়ী করেছিল সেই সেনাদের বিনিময়ে ইসরায়েল 1027 জন ফিলিস্তিনিকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে দেয়। 2012 সালের নভেম্বর মাসে হামাস নেতা আহমেদ জাবারিকে হত্যা করার উদ্দেশ্যে ইসরায়েল গাজায় বিশাল হামলা শুরু করে দেয়। তখন 2014 সালের ফাতাহ আর হামাস একত্রে সরকার গঠন করতে রাজি হয়। তখন ইসরায়েল তাদের সাথে শান্তি চুক্তি করতে অসম্মতিও জানায়। 2014 সালের 8ই জুলাই হামাসের রকেট হামলায় উত্তরের ইসরায়েলের গাজা এলাকায় বিশাল যুদ্ধ শুরু হয়, আর সেটা আজ পর্যন্ত 2023 সালে এসেও ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্বের অব্যাহতি নেই।